সদ্য বিয়ে করা সজীব রাতে তার নববধূর কোমল ঠোঁটের ভাঁজে আঙ্গুল ভোলাতে ভোলাতে বলল, একটু সাবধানে চলাফেরা করো, তুমি চোখ কান সজাগ রাখবে। আমি যে বলেছি এই কথাটা কাউকে কিন্তু বলবা না। শুনে বিষম খেল তার স্ত্রী লতা। সে কৌতূহল চোখে চাইল সজীবের মুখপানে। তাকে পাল্টা প্রশ্ন করার সুযোগ না দিয়ে সজীব ঘুমের বাহানায় দু চোখ বুজে ফেলল। তার পরের দিন দুপুরে খালি করে সজীবের মা সুজানা বেগম পুত্রবধূকে ডাক দিলেন আস্তে করে এবং বললেন, শোনো মা, তুমি তো এই বাড়িতে নতুন এসেছ, তাই সব কিছু না জানাটাই স্বাভাবিক। হয়তো ঘরের ও বাইরের মানুষের সাথে কথা বলিও না। কেউ কিছু বললে আমাকে অবশ্যই বলবা। আবার আমি যে এ কথাটা বলেছি এটা কিন্তু দ্বিতীয় কান করো না, খবরদার, নইলে তুমিই বিপদে পড়ে যাবে। লতা থ বনে গেল কথাটা শুনে। ফেলফেলিয়ে শাশুড়ির দিকে চেয়ে রইল এবং অনুগত ছাত্রীর মতো ঘাড় কাত করে সম্মতি পোষণ করল। সজীবের বলা কথাটার চেয়ে সুজানার বলা কথাগুলো বেশ ভাবিয়ে তুলল লতাকে। কেন তারা মা ছেলে অমনি সাবধানী বাক্য শোনালো তাকে? এই কেনর উত্তর বা কারণ সে এফর ওফর করেও উদ্ঘাটন করতে ব্যর্থ হলো। তার 2 দিন পরে এক গোধূলি জরা বিকেলে সজীবের দাদা আলতাফ লতাকে ডাকলেন পান বানিয়ে দেওয়ার জন্য। লতা পানের বাটা থেকে সব উপকরণ নিয়ে পানের খিলি তৈরি করতে মনোযোগী। সে টনটনে গলায় লতার উদ্দেশ্যে বললেন, শোনো নাথ বউ, কপাল দোষে হোক আর কপাল গুণে হোক, আসছো তুমি এই ঘরের বউ হয়ে। আমি তোমার ভালোর জন্যই বলতাছি, দরকার না হলে গায়ে পড়ে কারো সাথে খাতির করতে যাইবা না। তবে আমি যে এই কথাগুলো কইলাম তোমারে, তুমি কাউরে কিন্তু কইবা না, কইলে তুমি নিজেই সমস্যায় পড়বা। আমার কথাটা আমলে রাইখো। লতা গোপনে চমকে গেল। আশ্চর্যের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল তার ষষ্ঠ ইন্দ্রিয়। হাত থেকে জর্দার কৌটা পড়ে গেল বিছানার উপরে। ও কি নাথবো, কি হলো তোমার আবার? না দাদাজান, কিছুই হয় নাই, আমি তুলে ফেলছি, এই নেন আপনার পান। আলতাফ মিয়া আস্ত পানের খিলি মুখে পুরে দিলেন। চিবোতে চিবোতে আরও বললেন, আমি জানি তোমার মনে এখন প্রশ্ন জাগতাছে, দাদাজান হঠাৎ এ কথা বলল কেন? না দাদাজান, এমন কিছু ভাবছি না। আমি নতুন বউ, কিছুই জানি না, বুঝি না। আপনি তো আমার মঙ্গলের জন্যই কথাটা বলেছেন, আমি মনে রাখবো আপনার কথাগুলো। লতা উঠে গিয়ে নিজের রুমে চলে যায়। সে এখানে নতুন, তাই আপাতত কাউকে কারণ জিজ্ঞাসা করা সমীচীন হবে না। পাছে ভাববে বউ সাহসী, অভদ্র কিংবা ফাজিল। লতার বিয়ে হয়েছে মাত্র 15 দিন হলো। একই জেলা হলেও লতার বাবার বাড়ি ও শ্বশুর বাড়ির মধ্যে বিস্তর ফারাক। এখানে লতার বিয়ে ঠিক করেছে তার বাবা জয়নুলের দ্বিতীয় স্ত্রী মাসুদা বেগম। বিয়ের দিন সে ছিল অতিরিক্ত খুশি, যেন হিমালয় জয় করে এসেছে। কারণ এই লতা ছিল তার সৎমা, অর্থাৎ মাসুদার জীবনে এক আতঙ্ক। লতার জন্যই নাকি তার রোজ রোজ ভাবনা চিন্তা করে চলতে হয়, নিজের খেয়াল খুশি মতো চলতে পারে না সে। বিয়ের দিন অবশ্য লতার বাবাও খুব খুশি ছিলেন, কারণ কন্যাদায়গ্রস্ত পিতার অভিশাপ থেকে মুক্তি পেতে যাচ্ছেন তিনি। ছোট ভাই সবুজও ছিল দারুণ উচ্ছ্বাসিত, কেননা তার একমাত্র বড় বোনের একটা গতি হবে বলে। লতার দাদি মালেকা বেগমও বেজায় খুশি ছিলেন। মাহারা নাতনির নতুন জীবন দেখতে পারবেন বলে তিনি মহা খুশি। বিয়ের আগে পাত্রকে না দেখলেও লতা যে অখুশি ছিল তা কিন্তু নয়, কারণ ভালো মায়ের আড়ালে লুকিয়ে থাকা সৎ মায়ের কুটিল রূপের আক্রমণ থেকে এবার রক্ষা মিলবে। তাই মাসুদার সাথে ঘরের কারো সাথেই তর্ক বা উচ্চবাক্য তেমন হয় না বললেই চলে। যত ঝামেলা বাঁধে লতার সাথে। লতা মাসুদার চালচলনে, আচার ব্যবহারে, কাজকর্মে কোনো ভুল দেখলেই ধরিয়ে দেয়। এতেই দিনে দিনে হয়ে গেল লতা তার বিষ কাটা, নিংড়ে ফেলতে পারলেই যেন বাঁচে মাসুদা বেগম। লতা ছিল সচ্ছল পরিবারের মেয়ে, সজীবেরা তার চেয়েও অধিক ধনী খানদানি পরিবার। এত ভালো সুপাত্র পেয়ে মাসুদা নিজেই ঘটকের মাধ্যমে পাত্রকে পাকা কথা দিয়ে ফেলেন। লতার শিশুকালে যখন তার মা মারা যায়, তার পিতা তাদের 2 ভাই বোনকে ভালো রাখার জন্য দ্বিতীয় বিয়ে করে মাসুদাকে ঘরে আনেন। মাসুদা তাদের দূর সম্পর্কে আত্মীয় ছিল। ধীরে ধীরে মাসুদা পুরো সংসারের কর্তৃত্ব নিজের আয়ত্তে নিয়ে নেয়। তার অধিকার ও খবরদারির কাছে লতার বাবা জয়নুল আরশোলা হয়ে গেল।
মাসুদার সব কিছুকেই বেদবাক্য মনে করেন তিনি। মাসুদাও ছলে বলে জয়নুলের আস্থাভাজন হয়েছে বিয়ের 2 বছর না গড়াতেই। তবে মায়ের জোর অনুরোধে শুধুমাত্র মাসুদার কথার উপরে নিশ্চিন্ত না থেকে জয়নুল পাত্র সম্পর্কে ভালো করে খোঁজখবর নিল। ভালো ছাড়া মন্দ কিছুই তার কর্ণগোচর হয়নি পাত্র সম্পর্কে। অবশেষে ঘরোয়া আয়োজনেই বিয়ে সম্পন্ন হয়ে গেল বিয়ে পাশ করা লাস্যময়ী, বুদ্ধিমতী ও যুবতী লতার। শ্বশুরবাড়িতে পা দিয়েই লতার মন ফুরফুরে হয়ে গেল। অফুরন্ত ভালো লাগায় ভরে গেল অন্তরখানি তাদের সৌহার্দ্যপূর্ণ আচরণে। সঞ্জীবকে প্রথম দেখল বাসর রাতেই। মুগ্ধতায় ছেয়ে গেল লতার সম্পূর্ণ হৃদয়ভূমি। মনে পড়ল বিয়ের আগের দিন বলা মাসুদার কথাটা। তিনি ঠিকই বলেছেন। সৎ ছোট বোন রুমকি যখন মাসুদাকে বলল, আম্মা, বুবুর হবু জামাইর নাকি বয়স বেশি, মাসুদা মেয়েকে ধমকে উঠে জবাব দিলেন, এই পাজি মেয়ে, পুরুষ মানুষের বয়স বেশি বলে কোনো কথা আছে নাকি? পুরুষ মানুষের অর্থকড়ি থাকলেই সে বাদশা। আমাদের লতা রাজরানী হয়ে থাকবে দেখিস। সুখ উপচে পড়বে লতার জীবনে। একদিন সন্ধ্যার পর লতা তার শাশুড়ির রুমের পাশ দিয়ে অন্য রুমে যাওয়ার সময় পা থেমে গেল। চুপটি করে জানালার পাশ ঘেঁষে দাঁড়িয়ে ভিতরের বাক্য বিনিময় শুনতে লাগলো সে। আমি বাড়ি যাব, আমার বেতনগুলো দিয়ে দিবেন, দৃষ্টি অবনত রেখে নমনীয় স্বরে বলল চুমকি নামের মেয়েটি। অবাক চোখে চুমকির দিকে চাইল সুজানা বেগম। আচমকা কাজের মেয়ের বিদায়ের কথা শুনে থতমত হয়ে গেলেন তিনি। হঠাৎ গ্রামে যাবি মানে কি? তোর কারো অসুখ বিসুখ হয়েছে নাকি? না খালাম্মা, আমি একেবারেই চলে যাব। সুজানা আরেকবার বিস্মিত হলেন। একগাল সরস হাসি দিয়ে জানতে চাইলেন, বলা নেই কওয়া নেই, হুট করে এই সিদ্ধান্ত কেন নিলি মা? বাসার কেউ তোকে কিছু বলছে? মানে ঝাড়ি দিয়েছে? না খালাম্মা, কেউ কিছু কয় নাই আমারে। তাহলে চলে যাবি কেন? এমনিই খালাম্মা, আপনাদের বাড়িতে থাকতে মন টানছে না আর, দম আটকে আসে আমার। কি বলিস তুই এইসব? দম আটকে আসবে কেন? এসব কেমন কথা? আসল সমস্যা খুলে বলতো আমাকে। খালাম্মা, কোনো সমস্যা নাই, এমনিতেই আমার ভালো লাগতেছে না, তাই আর কাজ করবো না। আচ্ছা, যাবি ভালো কথা, কিন্তু অন্তত আরও মাসখানেক থেকে যা আমাদের বাসায়। বাসায় নতুন বউ কি না কি ভাববে বল? তুই আসলি মাত্র 6 মাস হয়েছে। যাবি যদি, তাহলে নতুন বউ আসার আগেই চলে যেতি। তাহলে আর সর্বোচ্চ 1 সপ্তাহ থাকতে পারবো খালাম্মা, এরপর আর জোর করতে পারবেন না আমারে। ঠিক আছে, জোর আর করবো না, এখন যা তাইলে। চুমকি বেরিয়ে গেল। চট করে লতাও সরে গেল জানালার পাশ থেকে। লতা ভাবছে চুমকির সাথে একটু কথা বলবে। এত সুন্দর আরামদায়ক জীবন ছেড়ে কেন চলে যাবে মেয়েটা? যাওয়ার মতো তো কোনো কারণই তার চোখে পড়ছে না, কিন্তু পরক্ষণেই মনে পড়ল তাকে বলা সবার হুঁশিয়ারির সংকেত, বিশেষ করে শাশুড়ি মায়ের। প্রয়োজন না হলে বলছে কারো সাথেই যেন কথা না বলে। ভেবেই মনের ভিতর জিয়ে থাকা ইচ্ছাটাকে দমিয়ে নিল লতা। সেই দিন রাতেই সজীবের কোলে মাথা রেখে লতা আহ্লাদী কণ্ঠে জিজ্ঞাসা করল, আচ্ছা, আমাকে সেই দিন যে বললেন, আমি সেই কথাটার মানে বুঝিনি। সজীব লতাকে বুকের সাথে মিশিয়ে নিল। গমগমে স্বরে আদেশের সুরে বলল, ঘুমাও তো এখন, পরে বলবো ডিটেলস। ওসব শোনার জন্য উতলা হয়ে না এত। এই পুরুষটার জন্য উতলা হতে পারো না বউ আমার? লতা মিছিমিছি চোখ বুজে গেল স্বামীর আদেশে, কিন্তু মনে মনে ভাবছে বিষয়টা কারো সাথে শেয়ার করব, নাকি নিজে নিজেই রহস্য খোঁজার চেষ্টা করব। চুমকির সাথে কথা বলতে পারলে একটু ধোঁয়াশা হয়তো দূর হয়ে যেত। উষালগ্নে ঘুম ভেঙে গেল লতার। আলস্যতার রেশ কাটতে ঘরের পিছনের আঙিনায় গিয়ে পা রাখল। তার প্রিয় ঋতু বর্ষাকালের ভেজা পরিবেশ প্রকৃতি জুড়ে। গাছের সবুজ সজীবতায় লতার মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। কিছু নাম না জানা ফুল দৃশ্যমান হতেই লতা পা টিপে টিপে সামনের দিকে এগিয়ে গেল। ফুলগুলো নাকে চেপে ধরে শ্বাস টেনে সুবাস নিল। সেগুলোর লাগোয়া আরও কিছু শ্বেত শুভ্র ফুল চোখে পড়ল লতার। তার চিরচেনা পাটি গাছের ফুল, অনিন্দ্য সৌন্দর্যে মাখামাখি এই ফুল।
লতা কিছু তাজা ফুল ছিঁড়ে নিল মুঠি ভরে। একে একে সব ফুলের মধু টেনে টেনে মুখের ভিতরে নিয়ে নিল স্বভাব দোষে, যেটা সে বিয়ের আগেও করত। এ নিয়ে তার দাদি কত বকাবকি করত, আর বলতো, আমি বুঝি না এমন কেন করিস লতা। ঘরে এত ডিব্বা ভরা মধু থাকতে তুই ওই এক পাটি গাছের মধু খাস কেন? লতা খলবল করা হাসি দিয়ে দুষ্টামির ছলে বলতো, তুমি খাইবা বুড়ি, তাইলে হইবা আমার মতো ছুরি, খেলে পাবে মজা, নইলে হবে সাজা। কি কস এসব পাগলের মতো আবল তাবল? পাশ থেকে তার ছোট বোন রুমকি এসে বলতো, দাদি আমিও খাই এই ফুলের মধু, অনেক মিঠা লাগে, মজা লাগে, আমাকে বুবুই খাওয়া শিখাইছে। লতার দৃষ্টি জুড়ে আটকে আসা চারপাশ দেখল অপলক নয়নে। মায়াময় শ্যামল প্রকৃতিতে ঘেরা সজীবদের বিশাল একটা বাড়ি। বাড়ির চারপাশটা ছবির মতো সুন্দর, যেন শিল্পীর তুলিতে আঁকা অপরূপময় কোনো চিত্রকর্ম। লতা মনে মনে ঠিক করল, একদিন শাশুড়ি মায়ের থেকে অনুমতিক্রমে পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখবে সে, সঙ্গী হিসেবে রাখবে চুমকিকে। অদূরে লতাপাতায় ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি পরিত্যক্ত বাগান দেখতে পেল লতা। কিছু প্রজাপতি ও ফড়িং উড়াউড়ি করছে সেখানে। সেই দিকটা যাওয়ার সরু একটি পথ নজরে পড়ল তার। সে মাত্রই পা বাড়ালো সেই দিকে যাওয়ার জন্য আগ্রহান্বিত হয়ে, হঠাৎ কোনো মেয়েলি কণ্ঠস্বরের ডাক শুনে পা পিছিয়ে নিল লতা। ঘাড় ঘুরিয়ে চাইতেই চুমকির দেখা মিলল। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। ভাবিজান, এইখানে কি করেন আপনি? কিছু না রে, ফুলগুলো দেখেই আসলাম। তুমি কেন আসছো এইদিকে চুমকি? আসো একটু গল্প করি তোমার সাথে। চুমকি সন্তর্পণে লতার নিকটে গিয়ে দাঁড়ালো। চোখে মুখে ভাবের রেশ এনে বলল, আমি গরিব মানুষ ভাবিজান, কামের মানুষ। কামের শরীর, সারা বাড়িতেই আমার কাম, বহুত কাম। আমি পুকুর থেকে কলসি ভরতে আসছি, কিন্তু ভাবিজান আপনাকে তো এই সাত সকালে আমি আর দেখি নাই। তাহলে কি এই দিকটায় আপনি আর আসেন নাই? না রে, আসি নাই, তাই দেখাও হয় নাই। তার মানে তুমি রোজ রোজ এই পুকুর থেকে রান্নার পানি নাও? নেই তো ভাবিজান, এই পুকুরের পানি মেলা পরিষ্কার থাকে, অন্য পুকুরে কচুরিপানা আর শ্যাওলা থাকে। আচ্ছা গেলাম তাইলে আমি, আর কথা কন যাইব না। ও হ্যাঁ, তোমার তো আবার কাজের তাড়া রয়েছে। আচ্ছা, তুমি অবসর হলে আমাকে জানিও চুমকি, কেমন? তোমাকে নিয়ে পুরো বাড়ির সব কিছু ঘুরে ঘুরে দেখব। চুমকি এগিয়ে নেওয়া পা দুটোকে ফের পিছনে নিয়ে আসে। তা মনে হয় সম্ভব না ভাবিজান, আমি তো চইলা যাবো কয়েকদিন পরেই। কেন চলে যাবে চুমকি তুমি? ভাবিজান গো, এদের এত সুন্দর বাড়িটারে আমার কাছে আজব বাড়ি মনে হয়। খালি এই বাড়িটাই আজব নয়, এদের ঘরের মানুষগুলাও আজব কিসিমের। এদের ঘরে জিন ভূত আসা যাওয়া করে। আল্লাহর দোহাই লাগে, আপনি আবার কাউরে এসব কইয়েন না, নইলে আমারে মাইরা ফেলাইব ভাবিজান। ভীত চোখে বলল চুমকি। ওমা, কি বলছো? কে মেরে ফেলবে তোকে? কেন তোমার এমন মনে হলো চুমকি? সারল্য মাখা মায়াবরা কণ্ঠে জিজ্ঞাসা করল লতা। লতার মোলায়েম স্বরে চুমকি প্রচণ্ড ভরসা খুঁজে পেল। সে ইতিউতি চায়, কণ্ঠকে খাদে নামিয়ে নিচু স্বরে বলে, কে যে মারব সেটা আমিও জানি না, মনে হইল তাই কইলাম আর কি। ভাবি জানেন, এদের বাড়িতে আসার 1 মাস পর হইতেই মাঝে মধ্যেই কেন জানে আমি রাইতে ঘুমায়া গেলে আমার গায়ে হাত দেয়, বাজেভাবে সারা অঙ্গে হাতাইতে থাকে। সেটা পুরুষের হাত, এইটা আমি শিওর। কে এই খচ্চরের বাচ্চা? খচ্চর তা আজও বুঝতে পারলাম না। এখন মনে হয় সেটা পুরুষ জিন হইব। আমার দাদি বলছে জিনদের স্পর্শ ঠিকই মানুষের মতোই, সেটা পুরুষ হোক আর মহিলা জিন হোক। লতার চোখ কপালে উঠে গেল শুনে কথাটা। বিস্ফোরিত চাহনিতে চেয়ে বলল, কি বলছো এসব তুমি? হয়তো স্বপ্নে ভয় পাও। তোমার এমন কোনো অতীতের ঘটনা আছে? না ভাবিজান, এমন কিছুই নাই। আমি স্পষ্টই টের পাই। আমার রুম তো পুরাই আন্ধার থাকে। আমি যখন কে কে বলি তখন চলে যায় সে, আবার লাইট জ্বালালেও কাউকে দেখি না। কি বিশ্রী বিষয়।
তুমি মাকে জানাওনি? খালাম্মার কথা বলতেছেন? কইছি একবার, লাভ হয় নাই কইয়া। উনি তুলার মতন আমার কথারে ফু মাইরা উড়াইয়া দিছে, জিনবুতের আসর বইলা। আচ্ছা, মোট কয়বার হয়েছে এমন তুমকি তোমার সাথে? প্রতি মাসে 2বার করে হয়। দরজা বন্ধ করে ঘুমাতে পারো না তাহলে? আমি ডরাই ভাবিজান, তাই চাপায়া রাখি। আমাদের বাড়িতে কোনোদিন দুয়ারে খিল দিয়া ঘুমাই নাই তো। খালাম্মা কইল কোনো সমস্যা হইব না দুয়ার না আটকাইলে। আবার আমার রুমের দুয়ারের সিটকানিটাও ভালো মতন লাগেও না, ঢিলা হইয়া গেছে। আর সারা ঘরে তো জোয়ান কোনো ছেলেও নাই। ভাইজান তো গ্রামে তেমন আসেও না। লতা চিন্তিত মুখে বলল, আচ্ছা, লাস্ট কবে ধরেছে মনে আছে তোর? আমার বিয়ার 4 দিন আগেও এমন হয়েছে ভাবিজান। তুমি এই জন্যই চলে যাবে এই বাড়ি থেকে? ভাবিজান, নইলে এখানে খাওয়া পড়ার অভাব নাই বলেই আক্ষেপের সুর তুলল চুমকি। জিনের বাচ্চা জিন আমার রিজিক কেড়ে নিতেছে। তাহলে তোমার তো আরো আগেই চলে যাওয়া উচিত ছিল তুমকি। অপার কৌতূহল নিয়ে কথাটা বলল লতা। সে আরেক কাহিনী ভাবি, নইলে কবেই চলে যাইতাম। তাহলে এখন যাচ্ছ কেন? এটাও আরেক কাহিনী ভাবি। ও আল্লাহ গো ভাবি, রসুই ঘরে আমার কামের 12টা বাইজে যাইতেছে। যাই আমি এখন। এমনিতেই খালাম্মা না করছে আপনার লগে যেন দরকার ছাড়া কোনো কথা না কই। ষোড়শী চুমকি চঞ্চল পায়ে পুকুর ঘাটের দিকে চলে গেল কলসি কাকে করে। লতার চনমনে মনটা বিপুল খারাপ হয়ে গেল। সাথে সাথে তার ভিতরে অল্প স্বল্প অজানা আশঙ্কাও বিরাজ করল। সে চিন্তা করতে লাগলো নিঘুরভাবে। চুমকির বলা একটা কথার মিল পেল সে, আজব বাড়ি, আজব ঘর। সত্যিই তো, শুরুর দিকে না ধরতে পারলেও সপ্তাহখানিক যেতেই ধরে ফেলেছে বিষয়টা লতা। সজীবদের বাসার কেউ কারো সাথে খুবই বেশি কথা বলে না। সবার যেন আলাদা আলাদা একটা নিজস্ব জগৎ রয়েছে। সেই জগৎ নিয়েই তারা ব্যস্ত। একজনের থেকে আরেকজনের মাঝে একটা অদৃশ্য দেয়াল দাঁড় করানো। এ কোন রহস্যের দেয়াল? এ কোন রহস্যের ফাঁদে আটকে যাচ্ছে লতা, মাকড়সার জালের মতন? আর সত্যি কি জিনে স্পর্শ করে চুমকিকে? হবে হয়তো, নয়তো কে হতে পারে? লতা পুকুর ঘাটে নেমে হাত মুখ ধুয়ে নিল বার কয়েক পানি ঝাপটা মেরে। নিজের রুমে এলো ফিরে। সজীবের সাথে কোনো কথা না বলে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মুখে ক্রিম মেখে চুলগুলো আছড়ে নিচ্ছে। আয়নার মাঝে দেখা যাচ্ছে সজীব বিছানায় শোয়া থেকে তার দিকে কেমন নেশালো চোখে চেয়ে আছে। লতা লাজুক লতার মতো নুইয়ে গেল। সজীব উঠে এগিয়ে এলো। লতার সারা পিঠে ছড়িয়ে থাকা দ্বিগল কেশি চুলগুলোর নিচে মুখ ডুবালো সে। কি করছেন দিন দুপুরে এইসব? ছাড়েন, যদি কেউ চলে আসে এখন। কেউ আসবে না নিশ্চিত। এতক্ষণ কোথায় ছিলে লাভলি ম্যাডাম? পুকুর ঘাটে ছিলাম, ভালো লাগছিল খুব। আপনাদের বাড়িটা দারুণ। আমার প্রিয় কিছু ফুল দেখলাম এই বাড়িতে আছে, তাই সেগুলো তুলে নিলাম। তোমার মতো পরিপাটি ছিমছাম ফুল তোমার খুব পছন্দ বুঝি? অনেক বেশি পছন্দ। ফুলের আবেদন আমার মনে অন্যরকম দোলা দেয়। আচ্ছা, আর এই পুরুষটার আবেদন দোলা দেয় না বুঝি? মজার ছলে বলল সজীব। ওহো, জানি না, কিন্তু আমাদের সেই দিকে তো কোনো ফুলের বাগান নেই লাভলি। পাটি গাছের ফুল ও অচেনা কিছু ফুল ছিল, সেইগুলোই আমার ভালো লাগে। ওগুলো বুনো গাছের বুনো ফুল। আমি তোমাকে পৃথিবীর সমস্ত বাগান হতে 107 কোটি লাল গোলাপ তুলে এনে উপহার দেব। লতা মিটি মিটি হাসে, মনে মনে আউড়ে নেয়, কি প্রেমিক পুরুষ রে বাব্বা! ফুল ভালোবাসো বলেই তো তুমি ফুলের মতোই কমল। তোমার কোমলতায় লজ্জা পাবে পৃথিবীর সব ফুলেরা। আচ্ছা, এত এত নাম থাকতে তোমার নামটা লতা পাতা কে রাখলো? আর কে? আমার দাদি। আমার নামে আপনার এত অ্যালার্জি কেন বলুন তো? ঠিক অ্যালার্জি না, কেন জানি মনে টানে না ওই নামটা ধরে ডাকতে। তাহলে আপনার ভালো লাগে এমন কোনো নামেই না হয় ডাকবেন আমাকে। রাইট, প্রজাপতি বলে ডাকবো তোমাকে। আপত্তি আছে? না, তবে অরিজিনাল নামই আমার ভালো লাগে।
আচ্ছা, আপনার পুরো নাম কি? অদ্ভুত তো, নিজের স্বামীর নাম এখন পর্যন্ত জানো না? বলেন না। কি আপনার আসল নাম? নওশাদ শিকদার সজীব। লতা চমকিত হয়ে চাইল এবং টেনে টেনে জিজ্ঞেস করলো, আপনারা শিকদার বংশ? হ্যাঁ। কেন, ভয় পেলে নাকি প্রজাপতি? লতা এবার মুচকি এসে গুনগুন করে গাইল, নামের বড়াই করো নাকো, নাম দিয়ে কি হয়, নামের মাঝেই পাবে তুমি আসল পরিচয়। বলেই এবার রহস্যময় হাসি হাসলো আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে। সজীব লতার ঘাড়ে নিজের চিবুক ঠেকিয়ে ধরল, বাহ, তুমি তো বেশ গাইতে পারো। তোমার এই বিশেষণটা আমার অজানাই রয়ে গেল এই কয়েকদিন। এই গানটা অনেক আগে স্কুলে মাস্টার মশাইয়ের মুখে শুনেছিলাম। শাড়ির আঁচলের কোণকে এক আঙুলে পেঁচিয়ে নিতে নিতে লতা বলল, একটা আবদার ছিল আমার। বলো রমণী, কি আবদার মেটাতে পারি আমি? বিয়ের পরে সেই যে নিয়ম অনুযায়ী আমাকে নিয়ে একদিন গেলেন আমাদের বাড়ি, আর তো যাওয়াই হয়নি। তাই বলছিলাম কি, আমি আমাদের বাড়ি যাব একটু। আব্বাকে, দাদিকে, সবুজকে, রুমকিকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। তাদের সান্নিধ্যে যাওয়ার জন্য মনটা কেমন জানি আকুলি বিকুলি করছে আমার। তাকে মনে পড়ছে না যে তোমাকে এই স্বর্গপুরীতে পাঠিয়ে দিল? চওড়া হাসি দিয়ে বলল সজীব। মাসুদা আন্টির কথা বলছেন বুঝি? শত্রুকেও মানুষের মনে পড়ে, কিন্তু গুরুত্বপূর্ণ কথা হলো কাকে কিভাবে মনে পড়ছে, সেটাই হলো মূল ফ্যাক্ট। কাউকে মনে পড়ে ঘৃণায়, কাউকে শ্রদ্ধায়, আর কাউকে অসীম ভালোবাসায়। বাহ, সার্থক জবাব দিলে তুমি। এটা সবাই পারে না প্রজাপতি। আই লাইক দ্যাট। নিয়ে যাবেন কিনা সেটা বলেন। আচ্ছা, কবে যেতে চাচ্ছ তাহলে? কেন, কালই চলুন তাহলে। না, পরশু যাও। কাল শুক্রবার আমার 2জন ফ্রেন্ড আসবে তোমাকে দেখতে। আম্মাকেও বলা আছে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওনাদের বাড়ি কোন গ্রামে? বিয়ের দিন দেখেনি আমাকে? না, ওরা কাল সরাসরি ঢাকা থেকে আসবে। একজন হলো বিদেশি, ব্যবসায়িক ফ্রেন্ড হলেও ঘনিষ্ঠতা বেশ। পরের দিন সকালেই সুজনার তদারকিতে স্পেশাল রান্নার আয়োজন শেষ হলো। লতাকে সুজানা আদেশ দিয়ে বললেন, বউ, তুমি হ্যাসেল থেকে বেরিয়ে যাও। গোসল সেরে সজীবের পছন্দের শাড়ি পরে তৈরি হয়ে যাও। লতা ঝটপট রেডি হয়ে গেল। সজীব নিজ হাতে লতার কপালের মাঝে একটি ছোট্ট কালো টিপ বসিয়ে দিল। কিছু সময়ের মধ্যে কালো রঙের বিলাসবহুল একটি জিপ প্রবেশ করল সজীবদের উঠানে। সজীব তাদের রিসিভ করে বিশাল ড্রয়িং রুমে এনে বসালো। তার দাদা আলতাফ মিয়া এসে তাদের সাথে আলাপ জুড়ে দিলেন। নাস্তার ট্রলি ঠেলে নিয়ে এলো একটি ছোট্ট ছেলে। হরেকপদের ঐতিহ্যবাহী নাস্তা পরিবেশিত হলো সেখানে। সজীব উঠে গিয়ে লতার হাত ধরে বন্ধুদের সামনে নিয়ে গেল। লতা সালাম দিতে তারা পলকহীন মুগ্ধ চোখে তাকিয়ে রইল লতার দিকে। প্রজাপতি, এই হলো আমার বন্ধু আরমান। দীর্ঘদিনের বন্ধুত্ব আমাদের। লতা আরমানকে দেখেই ভিমরি খেল। পরখ করে দেখেছে আরমানকে। আরমানও ভেবাচাকা খেয়ে গেল অপ্রত্যাশিতভাবে চেনা মুখটা দেখেই। আর ওকে তো দেখতেই পাচ্ছ, বিদেশি হ্যান্ডসাম নিকুয়াল। আধভাঙ্গা বাংলা বলতে পারে এবং বোঝেও। নিকুয়াল লতার দিকে তার ফর্সা হাতখানি বাড়িয়ে দিল। হাই বাটারফ্লাই, নাইস টু মিট ইউ। লতা সংকোচ বোধ করছে। সজীব চোখের ইশারা দিতেই লতা ভান করা স্মিত হাসি ছড়িয়ে হ্যান্ডশেক করে নিল নিকুয়ালের সাথে। একটু পরে লতাও উঠে এলো নিজের রুমে সজীবকে জাগানোর জন্য। কিন্তু রুমের দরজায় পা রাখতেই লতা অবিশ্বাস্য চোখে চেয়ে রইল বিছানার দিকে। ইতিকা সজীবের উপর ঝুঁকে আলিঙ্গন করার চেষ্টা করছে। সজীব ইতিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। দরজায় তার দৃষ্টি যেতেই দেখল লতা বেকুবের মতো হা হয়ে দাঁড়িয়ে আছে। সজীব ইতিকার গালে সপাটে চর বসিয়ে দিল। লতা ব্যস্ত পায়ে ছুটে গেল রান্নাঘরে। গোল গোল চোখে কাপা কাপা গলায় বলল, মা, একটু আমাদের রুমে আসবেন। ইতিকার সাথে ওনার কি যেন ঝামেলা হচ্ছে। সুজানা বেগম উঠে এলো তড়িঘড়ি করে। কি হয়েছে ইতিকা? খালামুনি, আমি সজীব ভাইয়ার কাছে বসে ভাবিকে নিয়ে দুষ্টামি করে একটা কথা বলেছি। ভাবি রুমের দরজায় দাঁড়ানো ছিল। সজীব ভাইয়া ভাবিকে দেখা মাত্রই আমার গালে চর বসিয়ে দিল, কিন্তু তার আগে কিছুই বলেননি সে। এমন তো আগেও দুষ্টামি করেছে ওনার রুমে এসে। তোমাদের বাড়িতে আর আসবই না। বিয়ে করেই যেন সাধুর বেশ ধরল।
বলেই ইতিকা কান্নাজড়িত মুখে হন হন পায়ে বেরিয়ে এলো। সুজানা কিছুই বলছে না, শুধু সজীবের দিকে মুখ তুলে একবার চাইল। সজীব গর্জন করে উঠল পশুর মতো সুজানার দিকে তাকিয়ে। আপনাকে এখানে আসতে বলল কে? নিজেও এক নষ্টা, বোনের মেয়ে আর এক নষ্টা। শুনলেন ও কিভাবে ব্লেম দিয়ে গেল? ও সবসময় আমার গায়ে পড়ে ভাব জমাতে আসে। বাবা, ও তো তোমাকে অনেক ভালোবাসে, খালাতো ভাই হিসেবে, কিন্তু কিভাবে কি হলো এখন বুঝলাম না আমি। রাখেন আপনাদের ভালোবাসা, আপনাদের ভালোবাসা আমার ঢের জানা আছে, কটাক্ষ করে বলল সজীব। আলতাফ মিয়া সজীবের রুমের সামনে এলো, বলিষ্ঠ কণ্ঠে জিজ্ঞাসা করল, কি হলো রে সজীব? তোর বজ্রকণ্ঠ শুনলাম। ওদিকে ইতিকাকেও দেখলাম চলে গেল। সুজানা মলিন মুখে স্থান ত্যাগ করল। সজীব উপস্থিত ঘটে যাওয়া ঘটনা বলল তার দাদাকে, সাথে আরও বলল, এই মেয়েটা সবসময় আমার গায়ে পড়তে চায়, সে নাকি আমাকে ভালোবাসে। লতা কি ভাববে আবার বলেন তো? আজ তো একটা বেহায়া মেয়ে। লতা কিছুই মনে করবে না, চোখের দেখার মাঝেও মানুষের অনেক ভুল থাকে, এই বলে তিনি চলে গেলেন। লতা আহাম্মক বনে গেল সুজানার সাথে সজীবের এমন নির্দয় আচরণে। সে রুমে ঢুকলে সজীব ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। তুমি মাইন্ড করেছো লতা? আমি মাইন্ড করেছি বা কতটুকু করেছি সেটার চেয়েও অনেক বেশি মাইন্ড করেছি আপনি নিজের জন্মদাত্রী মাকে নষ্টা শব্দের মতো নিকৃষ্ট শব্দ ব্যবহার করেছেন। আপনি কেমন সন্তান? মা নষ্টা হলে সেটা বলতে পারে অন্যরা, নিজের সন্তান কখনো সেটা বলতে পারে না। এটা অন্যায়, বড় অন্যায়। আমার খুবই খারাপ লেগেছে কথাটা শুনে। মাকে আমিই ডেকে এনেছি এখানে, নিজেকে ভীষণ অপরাধী লাগছে এখন। ডেকে এনে ওনাকে আঘাত দিলাম আমি এই কয়দিন খেয়াল করেছি আপনি ওনাকে সামনাসামনি কখনো মা বলে ডাকেননি, ওনার সাথে হেসে ভালোবাসা দিয়ে কথাও বলেননি। কারণটা আমায় বলবেন একটু? সজীব লতার মাথাটা বুকের সাথে মিশিয়ে নিল, লতার শাড়ির ভিতরে হাত গলিয়ে দিল, সরু কোমরখানি দুই হাত দিয়ে ভিজিয়ে নিল নিজের দিকে। লতার সারা গাল উষ্ণ ছোঁয়ায় ভরিয়ে দিল এবং বলল, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার বিয়ে করা স্ত্রী, স্রষ্টার দেওয়া উপহার তুমি, প্লিজ আমাকে ভুল বুঝো না। লতা নিজেকে আলগা করে নিয়ে বলল, না, আমি ভুল বুঝিনি। কেউ কাউকে পছন্দ করলে নিজ থেকে যেচেও সান্নিধ্য পেতে চায়, এখানে আপনার কোনো দোষ নেই। কিন্তু আমার জানতে চাওয়া হলো, মাকে কেন নষ্টা বললেন আপনি? আর আমাকে যে বললেন সেই দিন সাবধানে থাকতে, চোখ কান খোলা রাখতে, এটার জবাব দেন। ক্লিয়ার করে বলেন তো, কিভাবে সাবধান থাকবো? আচ্ছা, বলবো পরে, এখন খিদায় পেট চোচো করছে আমার। নাস্তা নিয়ে আসো টেবিলে। চুমকিকে বলল, তুমি খেয়েছ? না, খাইনি আমি এখনো। একসাথে খাবো তাহলে, যাও খাবার নিয়ে আসো টেবিলে। লতা এক আকাশ মন খারাপ নিয়ে রান্নাঘরে চলে গেল। দেখতে পেল সুজানা ফোনে তার বোনের সাথে হেসে হেসে স্বাভাবিক স্বরে কথা বলছে। লতা নির্বাক হয়ে গেল। তার ধারণা ছিল সুজানাকে আবিষ্কার করবে কন্দনরত অবস্থায়, সেখানে দেখল তার বিপরীত পরিবেশ। তবুও সে বলল, মা, আমাকে ক্ষমা করে দিবেন। উনি যে এমন বাজে আচরণ করবে আপনার সাথে, এটা আমি কল্পনাও করতে পারিনি। বাদ দাও তো মা ওসব, ও সহজে রাগে না, তবে রেগে গেলে কাকে কি বলা উচিত সেই হিতাহিত জ্ঞানও হারিয়ে ফেলে ছেলেটা। তাই আমিও কিছু মনে রাখি না। অদ্ভুত তো, এটা কোনো কথা, কোনো লজিক হলো এটা? অতিরিক্ত রাগ দমনের বিভিন্ন কাউন্সেলিং আছে, বিভিন্ন মোটিভেশনাল স্পিচ আছে ইউটিউবে। এসব রাগ নিয়ন্ত্রণ করার উপায়গুলো জানলে শুনলে কিছুটা হলেও কাজে আসবে ওনার। সেটা পারলে তুমি বলে দেখিও। ধরো, তোমাদের নাস্তা নিয়ে যাও। আপনি খাবেন না মা? না মা, আমরা সবাই খেয়ে নিয়েছি। লতা নাস্তা ট্রে নিয়ে গেল ডাইনিং টেবিলে। সজীব লতাকে মুখে তুলে খাইয়ে দিল। অপেক্ষা করে আছে লতাও তাকে খাইয়ে দিবে, কিন্তু লতা তা করল না। তার এসব হ্যাংলামও পছন্দ না, আদিক্ষেতা মনে হয়। লতা ঝটপট খেয়ে উঠে গেল। এদের সংসারে তেমন কাজ করতে হয় না তার, এদের পরিবারে তেমন মানুষও নেই। সজীবের দাদা, সজীব, সুজানা বেগম, চুমকি ও লতা, মোটমাট ওরা জন চারেকের মতো। কাজ বেশি হলে পাশের বাড়ি থেকে 2-3 জন গরিব জুটে যায় কাজ করার জন্য। তবে সজীবের এক চাচা আছে, তিনি আমেরিকায় থাকে পরিবার সহ।
5 বছর পর পর দেশে ফিরে আসেন। তার এক ছেলে, এক মেয়ে। তারা আসলে তখনই কেবল বাড়ি ভর্তি অতিথি থাকে। তাই বড় করে দোতলা দালান করেছে সজীবের দাদা। সজীব ঢাকায় ব্যবসা করে, তার দাদা বাড়ি দেখাশোনা করে। সজীব বাজারে চলে গেল চা খাওয়ার জন্য। লতা চা বানিয়ে দিতে চাইলেও না করল সে। লতা নিজের রুমে গিয়ে পরিবারের সবার সাথে কথা বলল ফোনে। ছোট ভাই সবুজ ও রুমকির সাথে কথা বলল এবং তাদের পড়াশোনার খোঁজ খবর নিল। মাসুদা ছাড়া সবাই লতাকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করল। লতা জানালো সজীব ঢাকায় চলে গেলেই এসে কয়েকদিন বেড়ানোর জন্য। মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে লতা বের হয়ে গেল। সুজানা রসুই ঘরের উঠানে খরগোশগুলোকে চুমকির সাহায্য নিয়ে খাবার দিচ্ছে। লতা তাদের পাশে গিয়ে বসল। খরগোশগুলোর পিঠে আদুরে স্পর্শ দিতে দিতে বলল, খরগোশ আমার দারুণ প্রিয়। রাতে অনেক বেশি আকর্ষণীয় লাগে তাদের তুলতুলো শরীরের মাঝে জলজলে চোখগুলো দেখতে। রাইট ভাবিজান, মনে হয় হ্যাজাক লাইট। হ্যাজাক লাইট মানে? জিজ্ঞেস করল লতা। বর্ষাকালে রাইতে যে খাল বিল ডোবা থেকে মাছ ধরে হ্যাজাক লাইটের আলো মাইরা, চিনেন না ওইটা? চিনলাম চিনলাম। মা, এই খরগোশই কিনে এনেছেন? কে শখ করে পালছে এগুলো? আপনি? খরগোশ আমাদের সবার পছন্দেই পালা হচ্ছে, ব্যক্তিগতভাবে কারো না। সজীব সেই দিন বাড়ি গেল রাত করে। লতা দুপুরে ফোন দিল ভাত খাওয়ার জন্য। সজীব কাজের ব্যস্ততা দেখিয়ে দুপুরে গেল না, আর লতা ধরে নিল তার কাছ থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে সজীব। হেলে দুলে হাঁটতে হাঁটতে বড় ঘরের সামনের উঠানে গেল লতা। ঘরের শোভা কয়েক গুণ বৃদ্ধি করে দিল দুপাশে চাল বেয়ে ওঠা দুটো বাগান বিলাস ফুল গাছ। বেশ ঝোপালো, দুটো দুই রকম। একটায় ধরে আছে থোকায় থোকায় সাদা সাদা বাগান বিলাস ফুল, আরেকটায় গোলাপি বাগান বিলাস ফুল। উঠানে অজস্র ফুল ছড়িয়ে আছে, যেন একটা পুষ্প উদ্যান এই বাড়িটা। লতা বিভোর হয়ে ফুলের সৌন্দর্য দেখতে লাগলো। সজীবদের পরিবারের মানুষের তুলনায় তাদের পরিবারটাই বেশি মন কেড়ে নিয়েছে যুবতী বধূলতার। সে উঠান পার হয়ে বাড়ির বাইরে গেল কি নাম এই বাড়িটার তা দেখার জন্য, কিন্তু কোনো নেম প্লেট দেখতে পেল না। সে হতবাক হয়ে গেল। ভিতরে এসেই গলা তুলে সুজানাকে জিজ্ঞাসা করল, মা, এত চমৎকার বাড়িটার কোনো নাম নেই কেন? সুজানা হালকা বিরক্তি নিয়ে বলল, এই প্রশ্ন শুনতে শুনতে আমার দোকান ঝালাপালা হয়ে গিয়েছে। এত এত নাম বের করেও সজীবের ও তার দাদার কোনো জুৎসই নাম পছন্দ হলো না। ভবিষ্যতে পছন্দের কোনো নাম পেলে তখনই নাম ফলক দিবে বলেছে সজীব। রাতে সজীব বিছানায় গেলে লতা জানতে চাইল সুজানার বিষয়ে। লতার চাপাচাপিতে না বলে রক্ষা পাওয়া যাচ্ছে না। সজীব লতাকে হুঁশিয়ারি সংকেত দিয়ে বলল, যদি কারো কাছে কিছু বলো জানে মেরে ফেলব। মনে রেখো, উনি আমার জন্মদাত্রী মা নন, আমার আপন মায়ের হত্যাকারী, আমার বাবাকে ধ্বংসকারী। কি বলে লতা বিমূঢ় হয়ে চেয়ে রইল সজীবের মুখপ্রাণে। সজীব বলল, ভীষণ আশ্চর্য লাগছে লতা, তাই না? আমার একদম পুরোপুরি বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, আপনাদের বাড়িটা কি ভূতুরে বাড়ি নাকি? কেমন সব হাওলা জ্বালা জিনিসপত্র লাগছে। পুরো বাড়িটা কি শৈল্পিক, গোছানো, অথচ আপনাদের সবার মাঝেই প্যাঁচ গোছে ভরা। আমার একদম ভালো লাগছে না। আপনিও মনে হয় মুখোশধারী ভদ্রলোক। সজীবের আতে ঘা লাগার উপক্রম হলো মুখোশধারী শব্দটা শুনে। ডিম লাইটের আবছা আলোয় লতার দিকে চেয়ে নরম গলায় জানতে চাইল, তোমার এমন মনে হওয়ার কারণ কি বলো তো? যথেষ্ট কারণ আছে। আপনি তো শুরু থেকে আমার সাথে ভালোই ভালোবাসা দিয়ে কথা বলেছেন। এই যে খানিকক্ষণ আগে বললেন জানে মেরে ফেলব, এটা কোনো মানুষের ভাষা? এটা তো অমানুষের ভাষা, পশুর ভাষা। আমাদের দুইজনের মাঝে এত বড় নিষ্ঠুর বাক্য বলার মতো আদৌ কি কিছু হয়েছে? নিজের বিবেকে জিজ্ঞাসা করুন তো, বলেই থামল লতা। কণ্ঠে উপচানো অনুযোগ, ক্ষোভ আর অভিমান। ওহো, দেখলে, নিজে বলে নিজেই ভুলে গেলাম। খুবই সরি লতা। আর কোনোদিন যদি এমন আচরণ করি তোমার সাথে, যেন আমার জিভ খসে পড়ে। রাগ উঠলে মাথায় এলোমেলো হয়ে যায় আমার। রাগ চললে কি যে বলি না বলি তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তাহলে কাউন্সিলিং করান, দেখবেন উপকৃত হবেন।
আমার জেদ কি এতটাই মারমুখী? কাউন্সিলিং করাতে হবে? আমার কাছে তো তাই মনে হয়। যদি তাই হয় তাহলে সেটার দায়িত্ব তুমিই নাও। আচ্ছা, চেষ্টা করে দেখব আমি। সজীব লতার মন ভালো করার জন্য একটা জোকস বলতে চাইল, কিন্তু লতা শুনতে চাইল না। লতা বলল, উনি আপনার মাকে কেন হত্যা করলো বলেন তো? লতা, প্লিজ, এখন বলতে ইচ্ছে করছে না। আমার ভীষণ মন খারাপ হয়ে যায় তখন। মার ছবিখানি শুধু চোখের সামনে ভেসে ওঠে। তোমাকে ছুঁয়ে প্রমিস করছি সব বলবো তোমার সাথে। আর বাড়িতে কোনো ভূত প্রেত নেই। তাহলে সাবধানে থাকতে বললেন কেন? এটা অন্তত বলেন। এটা বলছি, ধরো আমাদের বাড়িটা তো বিশাল একটা বাড়ি। তুমি হয়তো দিনে দুপুরে বা বেলা অবেলায় এদিক সেদিক যাবে, তখন নির্জনতা দেখেও ভয় পেতে পারো। আর আমাদের কিছু শত্রু আছে গ্রামে, ওরা উল্টাপাল্টা কিছু বলে তোমার কান ভারী করে দিতে পারে। ইভেন উনিও, যাকে তুমি শাশুড়ি হিসেবে জানো, তিনিও আমার বিপক্ষে কিছু বলতে পারে তোমায় কৌশলে। চুমকিও কম না কিন্তু, উনার চামচা। এই আর কি, অন্য কিছুই নয় লতা। ও হ্যাঁ, তোমাকে বলে রাখি, আমাদের বাড়ির পুকুর, নারকেল বাগান, সুপারির বাগান, ফলের বাগান, গাছগাছালি দেখাশোনার জন্য একজন পাহারাদার আছে। তিনি বাড়ির বাউন্ডারির ভিতরেই থাকেন। বাড়ির দক্ষিণ পাড়ের দিকে একচালা ঘরের মধ্যে থাকেন। তার নাম রইস। বুঝতে পেরেছি। কিন্তু আপনাদের শত্রু কেন তৈরি হলো বলেন তো? আপনারা কি খারাপ মানুষ? বিজ্ঞের মতো হতাশ কণ্ঠে জিজ্ঞেস করল লতা। বোকা মেয়ে, শত্রু কি তৈরি হয় খারাপ মানুষ হলেই? যার সম্পদ, অর্থ, প্রভাব প্রতিপত্তি বেশি, তার শত্রু অটোমেটিক তৈরি হয়ে যায়, সব লুটপাটের জন্য। লতা বুঝদারের মতো চুপ মেরে রইল। শোনো, আমি এই বিয়ে উপলক্ষেই এতদিন বাড়ি আছি। পরশু চলে যাব। তুমি রাতে চুমকিকে সাথে নিয়ে ঘুমাবে। ভিতর থেকে দরজা বন্ধ করে দিও ভালো করে। আমার খোঁজ আপনি কিভাবে পেলেন? জানো না? না তো। আমার দাদা বীর পুরুষ আলতাফ মিয়া দিয়েছে। উনিই তোমাকে পছন্দ করেছে। আমায় ডেকে বলল তোমাকে বিয়ে করতে হবে। বাস, করলাম। তার মানে আপনার কোনো পছন্দ ছিল না? দাদার পছন্দের উপর আমার অগাধ বিশ্বাস আছে, তাই তোমাকে আগে দেখার প্রয়োজন মনে করিনি। তাহলে আপনাদের পরিবারের কর্তা কি আপনার দাদা? কিছুটা বলতে পারো। আমি ঢাকায় থাকি। উনি যদি তেজস্বী পুরুষ না হতো, কবেই বাড়ি জঞ্জালে পরিপূর্ণ হতো। এত বড় বাড়ি দেখাশোনা করতে একজন আলতাফ মিয়ার বিকল্প নেই। লতা মনে মনে ভাবে, হতেই পারে। উনি দেখতেও বলিষ্ঠবান বেশ। যেমন লম্বা তেমন পেটা শরীর, গায়ের রংটাও সুন্দর। বয়স তেমন নয় মনে হয়। পোশাকেও বেশ সচেতন পুরুষ বলা যায়। কথাবার্তাও ভারী মজবুত, দৃঢ়চেতার বলা যায়। দাদার ও আপনার শরীরের কাঠামো একই রকম। স্বভাবেও কেউ আপনাদের মিল আছে নাকি? তা একদম না, হেসে বলল সজীব। আপনি চলে গেলে আমি বাবার বাড়ি যাব কিছুদিনের জন্য। আমি চলে গেলে নয়, তার আগেই নিয়ে দিয়ে আসবো তোমাকে তাহলে। সজীব ও লতা কথা বলতে বলতে রাত গড়িয়ে গভীর হলো। সুখ নিদ্রায় তলিয়ে গেল তারা দুজন। তার 2 দিন পরে সজীব লতাকে নিয়ে আসলো তাদের বাড়িতে। ভ্যান ভর্তি দামি সুস্বাদু সব মিঠাই, ফল ফলাদি জিনিসপত্র দেখে মাসুদার চোখ চকচক করতে লাগলো, সোনার খনি হাতে পাওয়ার মতো। বাকি সবাই লতাকে কাছে পেয়ে দারুণ উচ্ছ্বাসিত। লতাকে নিয়ে হাঁটতে হাঁটতে তার বাবা ও দাদি পুকুর পাড়ের দিকে গেল। সাথে এলো তার ছোট 2 ভাই বোন, সবুজ আর রুমকি। তারা চারপাশ থেকে লতাকে ঘিরে ধরল তার শ্বশুরবাড়ির গল্প শোনার জন্য। লতা উদাস ভঙ্গিতে বলতে লাগলো গল্পের মতো করে। একদা ছিল এক মাহারা দুঃখী শিশু রাজকন্যা। লতার মতো তরতরিয়ে বাড়তে লাগলো বলে দাদি তার নাম দিল লতা। সেই লতা বড় হতে লাগলো দাদি আর পিতার অপার স্নেহ যত্নে। প্রকৃতির নিয়মেই সেই শিশু রাজকন্যাটি কিশোরী হলো। তা পেরিয়ে তারুণ্যে পা দিল সেই রাজকন্যা। বারন্ত বয়সের লাগামহীন দুরন্তপনা ও চঞ্চলতা আঁকড়ে ধরল সেই রাজকন্যাকে। সময়ের সাথে চড়ে সেই রাজকন্যা পূর্ণ যৌবনাবতী হয়ে উঠল। জ্ঞানে, শিক্ষায়, বুদ্ধিতে, চতুরতায় সেই রাজকন্যা হয়ে উঠল দুর্বার সাহসী। গৃহকার্যে কেউ সামান্য ভুল করলেই সে ধরিয়ে দিত
চোখে আঙ্গুল দিয়ে। হয়ে গেল কারো চক্ষুশূল। উঠে পড়ে লেগে গেল তাকে পাত্রস্থ করার একান্ত উদ্দেশ্যে। অতঃপর তার বিবাহ হল সম্পূর্ণ অচেনা অজানা অদেখা এক সুদর্শন সুঠামদেহী রাজকুমারের সাথে। তাদের বাড়ি যেন মায়াপুরী। শান বাঁধানো পুকুর ঘাট, পুষ্পকানন, আম্রকানন, কিন্তু অদ্ভুত এক বিষয়, নামহীন সেই আভিজাত্যপূর্ণ রাজকীয় বাড়িটি। সেখানে কোনো জনসমাগম নেই। যারা আছে তারা নীরবে আসে, নীরবেই প্রস্থান করে। কারো সাথে কারো বিবাদ নেই, তর্ক নেই। পরিবেশ শান্তিপূর্ণ। প্রচুর ধন সম্পদ, কিন্তু কে ভোগ করে জানি না। অডেল ফলফলাদির বৃক্ষ, খায় মনে হয় কাকপক্ষী। লতার গল্প থেমে গেল তার মুখে চুমকির হাত চাপা পড়াতে। বুবু, আর বলো না, আল্লাহর দোহাই লাগে। সব বলে ফেললে আমি দেখার মজা কিভাবে পাবো? আমার নয়নকে সার্থক করতে চাই সজীব ভাইয়াদের বাড়িতে গিয়ে। দাদিকেও নিয়ে যাব সাথে। উফ, কি লোভনীয় বর্ণনা দিলে বুবু। আমি স্কুল ছুটি পড়লেই বেড়াতে আসবো কিন্তু। আচ্ছা, আসিস। কিরে সবুজ, চুপ করে রইলি কেন তুই? বুবু, আমি ভাবছি এত ধনী পরিবারে আমাদের ঘরের মেয়ের বিয়ে হওয়াটা কি মানিয়েছে? না জানি কবে এই সুখ তোমার কপাল থেকে ছিটকে পড়বে উল্কার মতো। মালেকা বানু সবুজের পিঠে চাপড় মেরে বললেন, তোর মুখে হগল সময়ে অলক্ষণে কথা। তুই যা, বাগ এখান থেকে। রুমকির মায় লতার এখানে বিয়া দিছে, এটার কৃতিত্ব পুরাটাই তার। না রে লতা? হ্যাঁ দাদি, অবশ্যই ওনার। তার বাবা জয়নুল বলল, তোর মুখে এত প্রশংসা শুনে আমারই বেড়াতে যেতে ইচ্ছে করছে সেই বাড়িতে। তোমরা সবাই গিয়ে বেড়াতে পারবে আব্বা। আরও কয়েক মাস যাক, আমি একটু পুরনো হই। তবে তোর মা মাসুদার এই ঋণ তুই কোনোভাবেই শোধ করতে পারবি না। আব্বা, আমি চেষ্টা করব শোধ করে দিতে, মনে রাখবেন। মাসুদা থালাবাটি ধোয়ার জন্য পুকুর ঘাটে এলো। বলল, সবাই মিলে গাল গল্প করলে হবে, খাইতে হবে না? আম্মা, রান্ধন হইয়া গেছে, খাইতে আহেন। চুমকি আজ হঠাৎ ঘুমিয়ে গিয়েছে বিকালের দিকে। এই সুযোগে সুজানা আলতাব মিয়ার রুমের সামনে গিয়ে দাঁড়ালো। কিছু বলবা তুমি? বলার জন্যই তো আসলাম। বলো, কি বলবা? আমার মুক্তি চাই, বিরস গলায় বলল সুজানা। মুক্তি কি চাইলেই পাওয়া যায়? তাহলে কি সেই জায়গায় ফিরিয়ে দিব? সুজানার কলিজা ধক করে উঠল। জায়গা ফিরিয়ে দিলে আমি কোথায় যাব? তাহলে যাইতে চাও কেন? সময় হলে আমি তোমারে বিদায় দিয়ে দিমু। এখন যাও। আজ আকাশের মন ভালো নেই। গুমোট ভাব নিয়ে তার বক্ষ জুড়ে থরথরে মেঘপুঞ্জ জমাট বেঁধে আছে। নিকোষ কালো আধারে সকালটাকে সন্ধ্যা বানিয়ে দিল। এই বুঝি হুড়মুড়িয়ে ধরায় নামবে শ্রাবণের ঢল। লতা ও তার বোন রুমকি তাদের ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, অপেক্ষা এক পশলা বৃষ্টির জন্য। তারপর দুই বোন মিলে বৃষ্টির পানিতে ভিজে দাঁড়কাক হয়ে যাবে। লতার মুঠোফোন বিরক্তিকরভাবে বেজে উঠল। রিসিভ করতেই দেখল সুজানার ফোন। বৌমা, তুমি বাড়ি আসছো না কেন? আমাদের কত বড় বাড়ি খালি পড়ে আছে, আর তুমি কি না পড়ে আছো সৎমায়ের সংসারে? নাকি সজীব নেই বলে আসতে যাচ্ছ না? না মা, লজ্জা দেবেন না এভাবে বলে। একদম এমন কিছুই হয়নি, চলে আসবো আমি অতি শীঘ্রই। এত দূর একা আসবে কিভাবে তুমি? আমি কাউকে পাঠিয়ে দেব? না মা, তা আর লাগবে না। আমার ভাই সবুজকে নিয়ে আসবো আমার সাথে। আচ্ছা, চলে এসো তাহলে। মোবাইল রেখে দিয়ে তড়িতেই লতা সজীবকে ফোন দিল। মা আমাকে যেতে বলছে, কিন্তু আমার ভয় লাগে। আপনি না বললেন উনি খুনি? আরে পাগলি, সেটা ঘটনাক্রমে ঘটেছে। তাই বলে কি তোমাকেও খুন করবে নাকি? তোমার ইচ্ছে না হলে কয়েকদিন পরে যেতে পারো ওখানে। না, কেমন অশোভনীয় দেখায় না বিষয়টা? কালই সবুজকে নিয়ে চলে যাব তাহলে আমি। সেই দিন দুপুরে বাবার বাড়ির কাজ আছে বলে মাসুদা বেরিয়ে গেল একা। আসলো সন্ধ্যার দিকে। এরকম মাঝে মধ্যেই মাসুদা বাবার বাড়ির কাজ আছে বলে হুট করে বেরিয়ে যায়। আর 2 দিন পরে সকালের দিকেই লতা চলে গেল।
অলোকনগর গ্রামে সজীবদের বাড়িতে। সাথে এলো সবুজ। লতাকে দেখে সুজানা খুশি খুশি চোখে বলল, এই অভাগী মাকে ভুলে গেলে বৌমা? ভুলবো কেন মা, আসলে নিজের প্রিয়জনদের কাছে গেলে আর আসতে ইচ্ছে করে না। আপনি অভাগী হবেন কেন? স্বামী নেই কেবল, তাছাড়া সবই তো আছে। সুজানা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করল না, ধীর পায়ে অন্যদিকে চলে গেল। রাতে সুজানা লতার রুমে গিয়ে বলল, বৌমা, একা ঘুমাতে না পারলে চুমকিকে বলতে পারো তোমার সাথে ঘুমানোর জন্য, সে মেঝেতে বিছানা করে ঘুমাবে। আচ্ছা মা, আমি চুমকিকে ডেকে নিচ্ছি। চুমকি তার কাঁথা বালিশ নিয়ে লতার বেডরুমের নিচে বিছানা পেতে নিল। এক দুই কথায় প্রসঙ্গ তুলল লতা। আস্তে করে জিজ্ঞাসা করল, চুমকি, তুমি যে সেই দিন বললে এই বাড়িতে জিন ভূত আসা যাওয়া করে, আমি যেন সাবধানে থাকি, কই, আমার তো এমন কিছুই মনে হলো না। লতার মোলায়েম কণ্ঠ শুনে চুমকি প্রচণ্ড ভরসা খুঁজে পেল। সে ইতিউতি তাকিয়ে দেখল। কণ্ঠকে খাদে নামিয়ে ফিসফিসিয়ে বলল, ভাবি জানেন, এদের বাড়িতে আসার 1 মাস পর হতেই মাঝে মাঝেই কে যেন আমি রাইতে ঘুমায় গেলে আমার গায়ে হাত দেয়, বাজেভাবে সারা অঙ্গে হাতাইতে থাকে। সেটা পুরুষ মানুষের হাত, এটা আমি শিওর। কে এই খচ্চরের বাচ্চা খচ্চর, তা আজও বুঝতে পারলাম না। এখন মনে হয় সেটা পুরুষ জিন হইব। আমার দাদি বলছে, জিনদের স্পর্শ ঠিক মানুষের মতোই, সেটা পুরুষ হোক আর মহিলা জিন হোক। লতার চোখ কপালে উঠে গেল কথাটা শুনে। বিস্ফোরিত চাহনিতে চেয়ে সে বলল, কি বলছো এসব তুমি? হয়তো স্বপ্নে ভয় পাও, তোমার এমন কোনো অতীত ঘটনার জন্য? না ভাবিজান, এমন কিছুই না। আমি স্পষ্টই টের পাই আমার রুম তো পুরাই আন্ধার থাকে। আমি যখন কে কে বলি তখন চলে যায় সে, আবার লাইট জ্বালালেও কাউকে দেখি না। কি বিশ্রী বিষয় বলুন, আমি মাকেও জানাইনি। খালাম্মার কথা বলতাছেন? কইছি একবার, কোনো লাভ হয় নাই। উনি তুলার মতন আমার কথারে ফু মাইরা উড়াইয়া দিছে, জিনবুতের আসর বইলা। আচ্ছা, মোট কয়বার হয়েছে এমন চুমকি তোমার সাথে? প্রতি মাসে 2 বার করে হয়। দরজা বন্ধ করে ঘুমাতে পারো না তাহলে? আমি ডরাই ভাবিজান, তাই চাপায়া রাখি। আমাদের বাড়িতে কোনো দিন দুয়ারে খিল দিয়ে ঘুমাই নাই তো। খালাম্মা কইল কোনো সমস্যা হইব না দুয়ার না আটকাইলে। আবার আমার রুমের দুয়ারের সিটকানিটাও ভালো মতন লাগে না, ঢিলা ডালা হয়ে গেছে। আর সারা ঘরে তো জোয়ান কোনো ছেলেও নাই। ভাইজান তো গ্রামে তেমন আসেও না। লতা চিন্তিত মুখে বলল, আচ্ছা, লাস্ট কবে ধরেছে মনে আছে? আপনার বিয়ের 4 দিন আগেও এমন হয়েছে ভাবি। তুমি এই জন্য চলে যাবে? ভাবিজান, নইলে এখানে খাওয়া পড়ার কোনো অভাব নাই, বলেই আক্ষেপের সুরে চুমকি তাকিয়ে রইল লতার দিকে। জিনের বাচ্চা জিন আমার রিজিকটা কেড়ে নিতেছে। তাহলে তোমার তো আরো আগেই চলে যাওয়া উচিত ছিল চুমকি। অপার কৌতূহল নিয়ে চুমকি বলল, খালাম্মা যাইতে দেয় না আমারে, খালি ভুলাইয়া বালাইয়া রাখে। তাহলে এখন যাবে কিভাবে? অনেক আকতে মিনতি কইরা কইছি, হের বাদে রাজি হইল। আচ্ছা ঘুমাও চুমকি, তোমার আবার ভোরে উঠতে হবে। তার পরের দিন সকালে নাস্তা খাওয়ার পর লতাকে সবুজ বলল, বুবু, এখন কি তোমার কোনো কাজ আছে? না থাকলে চলো, এদের বাড়ির আনাসে কানাসে বেরিয়ে আসি আমরা। না রে, কোনো কাজ নেই, চল তাহলে। এই বলেই 2 ভাই বোন বেরিয়ে পড়ল। তারা ঘরের দক্ষিণ পাশ ধরে হাঁটতে লাগলো। দৃষ্টিতে আটকে আসা গাছপালা দেখতে লাগলো মোহাচ্ছন্ন হয়ে। পাখির কলকাকুলিতে উৎসব মুখরিত বাড়ির চারপাশটা। শেষ মাথায় এসে লতা বলল, এদিকে আয় সবুজ, তোর দুলাভাই বলল রইস নামে একজন পাহারাদার আছে ওই দিকটায়, চল ওনার সাথে দেখা করে আসি। লতা ও সবুজ এগিয়ে গেল ওই দিকটায়। ছোট্ট একচালা বিশিষ্ট একটি টিনের ঘর দেখতে পেল বাগানের ধার ঘেঁষেই। গলায় গামছা পেঁচানো রইস তাদের দেখতে পেয়েই এগিয়ে এলো,
বয়স 40-এর মতো হবে। চোখে মুখে সুখী সুখী ভাবের উজ্জ্বল প্রলেপ লেপ্টে আছে। হঠাৎ আগন্তুকের মতো তাদের দেখে ভ্যাপাচেকা খেয়ে গেল রইস। বিব্রত কণ্ঠে বলল, ভাবি সাব, হঠাৎ আপনি এখানে এইখানে কেন? আর উনি কে? ও হলো আমার ছোট ভাই, তার সৌজন্যেই এই দিকটায় আসা হয়েছে। আপনি রইস ভাই না? ভাবি সাব, আমি রইস। অবাক হলেন মনে হয় আমাকে দেখে রইস ভাই। রইস তোতলাতে তোতলাতে বলল, না না, মানে আপনার শাশুড়ি বা অন্য কেউ এইদিকে কালে ভদ্রেও আসে নাই তো, তাই আর কি। এর মধ্যে আপনি হলেন নতুন বউ, তাই একটু খটকা লাগলো আমার কাছে। আসেন না ভাবি, ঘরের ভিতরে আসেন। কেউ আসে না কেন? বাড়ির এত সুন্দর অন্দরমহল রাইখা লতায় পাতায় ঘেরা বাগিচায় কেন আইব বলেন? কি দরকার হুদাই এখানে আসার? এইসব সামলানোর দায়িত্ব আমার একলারই। ও, বুঝতে পেরেছি। লতা তার ঘরের ভিতরে ঢুকল। সবুজ লতাকে বলল, বুবু, আমি ওই দিকটায় ঘুরে আসি, তুমিও ওনার সাথে এখানে বসে গল্প করো। আচ্ছা, যা তাহলে। সবুজ চলে গেল পুকুরের পাড় ধরে অন্য ফলের বাগানের দিকে। রইস ভাই, আপনি একাই থাকেন বুঝি এখানে? স্মিত হেসে জানতে চাইল লতা। হ্যাঁ, আমি একলাই থাকি ভাবি সাব এখানে। তবে মাঝে সাঝে বউও আইসা থাকে 2-4 দিন বেড়ানোর উদ্দেশ্যে। যখন বাড়িতে কোনো বড় ফাংশন হয় তখনও মাঝে মাঝে এখানে আইসা থাইকে যায় 2-3 দিন। এই 2টা রুমই ভালো করে গুছিয়ে রাখেন দেখছি। আপনি খাওয়া দাওয়া করেন কোথায়? হ্যাঁ, 2 রুমই যথেষ্ট আমার লাইগা। ওই যে মাটির চুলা আছে না, আমিই রান্না করি, বা অনেক সময় আপনাদের ঘর থেকেও খাই। খালামা আগেই বইলা দেয় খাওয়ানোর জন্য। ভয় পান না রইস ভাই এখানে একলা থাকতে? না, কিসের ভয়? রাইতে ঘরের চারপাশেই হাই ভোল্টেজের বাতি জ্বলে, বাগিচার ভিতরেও বাতি জ্বলে, সারা বাড়িতেই বহু বাতি সেট করা আছে। আচ্ছা থাকেন তাহলে রইস ভাই। কথাটা বলেই লতা রইসের ঘরের পিছনের দিকটায় গেল। রইস ভীত সন্ত্রস্ত চোখে লতার যাওয়ার দিকে চেয়ে রইল। বাধা দিতে গিয়েও পারল না। লতা দেখল আরেকটা একচালা টিনের ঘর। মূল বাড়ির পাশ থেকে এই ঘর দুটো কারোরই চোখে পড়ে না। চতুর্দিকে বড় বড় ঝোপালো গাছ দ্বারা আবিষ্ট। আচমকা লতার কানে একাধিক মেইলি কণ্ঠের গৌঙ্গানের আওয়াজ এলো। লতা বিস্মিত হলো গোপনে। তার মাথা ভনভন করে উঠল। অনুধাবন করার প্রচেষ্টায় একটু কান পেতে ধরল টিনের সাথে। কম বয়সী মেয়েগুলোর কণ্ঠ থেকে বিশ্রী রকমের অস্পষ্ট আওয়াজ শোনা যাচ্ছে। তবে কোনো পুরুষ কণ্ঠের টু শব্দটিও লতা শুনতে পেল না। সে পা ঘুরিয়ে রইসের ঘরের সামনে এলো। চমকিত কণ্ঠে জানতে চাইল, পিছনের ওটা কিসের ঘর রইস ভাই? রইসের উত্তর ঝটপট, ওটা গোলা ঘর ভাবি। অনেক ধান হয় ওনাদের, শত শত মন ধান এখানেই মজুদ রাখা হয়। এই ধানের নিরাপত্তার জন্যই তো আমার ঘর এইখানে রাখা হয়েছে। ও, বুঝলাম। এই বলে লতা চলে গেল। গলার গামছাটা দিয়ে কপাল থেকে চিকন ঘামগুলো মুছে নিল রইস। সবুজ এগিয়ে আসছে। লতা পা বাড়িয়ে সবুজের কাছে চলে গেল। সবুজের কাছে বিষয়টা গোপন রাখল লতা। লতা ঘরে গিয়ে আলতাফ মিয়ার রুমের ভিতরে উকি দিল দরজার ফাঁক দিয়ে। দেখল সে কাত হয়ে ঘুমিয়ে আছে খাটের উপরে। লতা মনে করতে লাগলো, বহুদিন আগে দাদি তাকে একটা শোনা ঘটনা বলেছিল। সেই ঘটনার কিছু অংশ যেন আজকের বিষয়টার সাথে একেবারেই মিলে গেল। তার পরের দিন সবুজ চলে গেল তার কলেজ খোলা বলে। নয়তো তার ইচ্ছে ছিল বোনের শ্বশুর বাড়িতে আরও 2-4 দিন বেড়ানোর। এমন আরামদায়ক বেড়ানোর জায়গা পেলে কার যেতে মন চায়? লতা বিদায় মুহূর্তে ভাইয়ের গলা জড়িয়ে অঝরে কাঁদল। সবুজ বলল, ভাইয়ের জন্য মন পুড়েছে ভেবেই বোনকে সান্ত্বনা দিল আশীর্বাদের। তারপর সবুজ চলে গেল। এদিকে লতার অন্তরের অন্তপুরে ঝাঁকে ঝাঁকে প্রশ্নটা দল বেঁধে হামলে পড়ল। সে কোনো সদুত্তর বের করতে পারল না। দুশ্চিন্তারা হু হু করে বেরিয়ে চলল বানের পানির মতন। সেই একচালা ঘরে
কজন অল্প বয়সী মেয়ে বন্দি আছে বলে মনে হলো তার। কিন্তু কে, কারা তারা, কিভাবে এখানে আটকা পড়ল? এদের মুক্ত করার ব্যবস্থা করতেই হবে তাকে। ভাবনার ইতি টেনে লতা নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ করে মোবাইল হাতে নিল লতা। তখন মোবাইল নিতে মনে ছিল না। দেখল সজীবের নাম্বার থেকে মিস কল উঠে আছে। লতা তড়িঘড়ি করেই সজীবকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিল। এর অন্যতম কারণ সজীবের অভিব্যক্তি পরখ করে দেখার। সজীবের সাথে কুশলাদি বিনিময় করল লতা। কোথায় ছিলে এতক্ষণ লাভলি? ফোন রিসিভ করলে না যে? আশেপাশেই তো ছিলাম। তোমার কানের পাশে দ্বিগুল কেশি চুল গুজে থাকা বনফুলটাই বলে দিচ্ছে তুমি কোথায় গিয়েছিলে। লতা গোপনে ঠোঁট কামড়ে ধরল, বলল সবুজ দেখতে চাইল, তাই বাড়ির কিছুটা তাকে ঘুরিয়ে আনলাম। আপনাদের বাড়িটা না দারুণ। আমার প্রিয় কিছু ফুল দেখলাম এই বাগানে আছে, তাই সেগুলো তুলে নিলাম। মোবাইলের স্ক্রিনে দেখা যাচ্ছে সজীব লতার দিকে কেমন নেশালো চোখে চেয়ে আছে। লতা লাজুক লতার মতো নইয়ে গেল। তোমার মতো আমাদের বাড়িটা একদম পরিপাটি। ফুল তোমার খুব পছন্দ বুঝি? অনেক বেশি। ফুলের আবেদন আমার মনে অন্যরকম দোলা দেয়। আচ্ছা, আর এই পুরুষটার আবেদন দোলা দেয় না বুঝি? মজার ছলে কথাটা বলল সজীব। জানি না, কিন্তু আমাদের সেই দিকে তো কোনো ফুলের বাগান নেই লাভলি। পাটিগোছের ফুল ও অচেনা কিছু ফুল ছিল, ওই সেগুলোই আমার ভালো লাগে। ওগুলো বুনো গাছের বুনো ফুল। আমি তোমাকে পৃথিবীর সমস্ত বাগান থেকে 107 কোটি লাল গোলাপ তুলে এনে উপহার দিব। লতা মিটিয়ে হাসে, মনে মনে আওড়াতে নেয়, কি প্রেমিক পুরুষ রে বাবা। ফুল ভালোবাসো বলেই তো তুমি ফুলের মতনই কোমল। তোমার কোমলতায় লজ্জা পাবে পৃথিবীর সব ফুলেরা। আচ্ছা, এত এত নাম থাকতে তোমার নামটা লতা পাতা কে রাখলো? আমার দাদি। শাড়ির আঁচলের কোণকে এক আঙ্গুলে পেঁচিয়ে নিতে নিতে লতা বলল, একটা আবদার ছিল আমার আপনার কাছে। কি আবদার বলো রমণী, আমি দেখি মেটাতে পারি কিনা আবদারটা। আপনি এরপর যখন গ্রামে আসবেন, আমি তখন আপনার সাথে ঢাকায় যাব বেড়াতে। কয়েকদিন থেকেই চলে আসব সেখান থেকে। আবেদন নাকচ করার শক্তি আমার নেই। শোনো, আমি পরের শুক্রবার বাড়ি আসব। সঙ্গে আমার 2জন বেস্ট ফ্রেন্ডও আসবে তোমাকে দেখতে। তোমার শাশুড়িকেও বলা আছে এটা। সেই দিন রাতে লতা ইচ্ছে করেই দরজা চাপিয়ে ঘুমালো। চুমকিকেও সাথে রাখলো না, কিন্তু খেয়াল করে দেখলো কেউ তার রুমে এলো না। মনে মনে বলল, চুমকির কথাই ঠিক, তাকে জিনে বা ভূতে ধরে। নয়তো কই, আমার রুমে একটা পিঁপড়ার অস্তিত্বও তো টের পেলাম না আমি। তারপরে একদিন নির্জন দুপুরে লতা লুকিয়ে রাইসের ঘরের পিছনে যায়। সেই ধানের গোলাঘর নামক ঘরটার সামনে গিয়ে দাঁড়ায়। বাইরে থেকে তালাবদ্ধ, ভিতর থেকেও কোনো রকম শব্দ শোনা যাচ্ছে না আজ। লতা তালা নেড়েচেড়ে দেখল এবং মোবাইলে ভালো করে তালার কয়েকটি ছবি তুলে নিল। ঘরে গিয়ে সবুজকে ফোন দিয়ে বলল, শোন, এখন এত প্রশ্ন করিস না, সময় হলে সব জানতে পারবি। দ্বিতীয় কান যেন না হয়, তাহলে তোর বোন ঘোর বিপদে পড়ে যাবে। মনে রাখিস, তোকে আমি একটি তালার ছবি দিচ্ছি, সেম তালার 2টো চাবি বানিয়ে নিবি, আর একটি নতুন তালা কিনবি মাঝারি সাইজের। সবুজ বলল, মাথার উপর দিয়ে গেল বুবু আমার। বুঝলাম না কি বলতে চাচ্ছ। বুদুগিরি ছেড়ে গোয়েন্দাগিরিতে নাম লিখালে নাকি তুমি? যাই হোক, আমি রেডি করেই নিয়ে আসব যে কোনো একটা বাহানায়। আজ শুক্রবার সকালেই সুজানার তদারকিতে স্পেশাল রান্নার আয়োজন শেষ হলো। লতাকে সুজানা আদেশ দিয়ে বললেন, বউ, তুমি হ্যাসেল থেকে বেরিয়ে যাও, গোসল সেরে সজীবের পছন্দের শাড়ি পরে তৈরি হয়ে যাও। পিছন থেকে লতাকে লতার মতো পেঁচিয়ে ধরল সজীব। চুল সরিয়ে ঘাড়ের উপর চিবুক ঠেকিয়ে ধরল আর বলল, শাড়ির ফাঁকা অংশে নিজের বলিষ্ঠ হাত দিয়ে। লতা এবার লজ্জায় কুঁচকে গেল। কি করছেন আসতে না আসতেই এই দিন দুপুরে? যদি কেউ এখন রুমে চলে আসে? কেউ আসবে না নিশ্চিত। আসো, ওদের সাথে তোমার পরিচয় করিয়ে দেই। পরিচয় পর্ব শেষে লতা, সজীব
এবং তার দুই বন্ধু সবাই অনেক গাল গল্প করতে লাগলো। এক পর্যায়ে লতা সজীবের বিদেশি বন্ধু হ্যান্ডসাম লিকুয়ানের সাথে হ্যান্ডশেক করল। ও ইংরেজির পাশাপাশি আধা বাংলাও বলতে পারে এবং বোঝে। নিকুয়াল লতার দিকে তার ফর্সা হাতখানি বাড়িয়ে দিল এবং তারা একে অপরের সাথে সৌজন্যতা বিনিময় করল। এর ফাঁকে নিকুয়ালের সাথে আসা সজীবের আরেক বন্ধু বলল, এই মিস প্রজাপতি, আমি দেশি বলে উষ্ণ আলিঙ্গন থেকে বাদ পড়ব নাকি? বলেই আরমান তার হাতটা বাড়িয়ে দিল লতার উদ্দেশ্যে। লতাও তাল মিলিয়ে হাত বাড়িয়ে দিল। আরমান লতার চোখের দিকে কামুক দৃষ্টিতে চেয়ে হাতের তালুতে জোরে একটা চাপ দিল। লতা উহ শব্দটিও করল না, বুঝতে দিল না পাশে বসে থাকা সজীব এবং নিকুয়ালকে। হেই নিশাত, তুমি বিউটিফুল লেডি ফেলে, বেস্ট অফ লাক। নিশাত নিকুয়ালের পিঠ চাপড়ে বলল, ইউ আর অ্যাবসলিউটলি রাইট হিয়ার। দুপুরে রাজকীয় ভোজন শেষ করল সবাই। নানান গল্প কথায় তার কিছুক্ষণ বাদেই সজীব লতাকে বলল, এই তুমি রেস্ট নাও রুমে, আমি ওদেরকে বাড়ির চারপাশটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। ওরা থাকে তো ইটকাঠের যান্ত্রিকতায়। তারা সবাই বেরিয়ে গেলে লতা অতি সন্তর্পণে তাদের পিছু নজর রাখল। দেখল তারা তিনজন গেল ঠিক সেই দিকটায় যেই দিকে রইস থাকে। লতা এবার মনে মনে বলল, কোনো সাপুরিয়া যতই দক্ষ হোক না কেন, তবুও তার পতন ঘটে সেই ধরতে যাওয়া সাপের বিষাক্ত ছোবলেই।